Hello students, welcome to SB Maths That Physics class. আজকে আমরা মেকানিক্স 1 এর আরেকটা এপিসোড শুরু করছি। এই এপিসোডে আমরা আলোচনা করব মোশন অফ আ পার্টিকেল ইন 2D। মোশন অফ আ পার্টিকেল ইন আ প্লেন। এই যে মোশন অফ আ পার্টিকেল ইন আ প্লেন, এই কথাটার মানে কি? যে একটা পার্টিকেল এমনভাবে মুভ করছে যে পার্টিকেল যে পাথটা ট্রেস করলো ওই পাথটা একটা প্লেনে থাকে। এবার মোশন ইন আ প্লেনে ঢোকার আগে একটা বিশেষ জিনিস একটু জেনে নাও। এই যে তুমি দেখতে পাচ্ছ আমার হাতে একটা কার্ভ দেখতে পাচ্ছ, তো ভালো করে দেখো। এই যে কার্ভ, এই কার্ভটা, এই যে ভালো করে দেখো, এই কার্ভ এইভাবে দেখো, এইভাবে দেখো, ঠিক আছে? এই যে কার্ভটা, ঠিক আছে? এই কার্ভটা যে শেপ, এটাকে বলা হয় প্যারাবোলা। এটা একটা অলওয়েজ, এই কার্ভটা একটা প্লেনেই থাকে, এরকম একটা প্লেনেই থাকে। তো এখানে আমরা বোর্ডে দেখো অনেকগুলো প্যারাবোলার ছবি এঁকেছি। এটা খেয়াল রাখবে যে এইটা যে প্যারাবোলা বলছি, এটা কিন্তু এখানে থেমে যাচ্ছে না, এটা চলছে, এদিকটাও চলছে ইনফাইনাইটলি। এই রকম যে কার্ভ, এই কার্ভকেই বলা হয় প্যারাবোলা। তুমি অলওয়েজ এখানে একটা স্ট্রেট লাইন ড্র করতে পারবে, যে স্ট্রেট লাইনের অ্যাবাউটে প্যারাবোলাটা হচ্ছে সিমেট্রিক্যাল। দেখো ভালো করে, এই দেখো একটা প্যারাবোলা, আর এই একটা লাইন ড্র করে দেওয়া যাচ্ছে যার অ্যাবাউটে এই প্যারাবোলা হচ্ছে সিমেট্রিক্যাল। এর মানেটা কি? যে এইটা যেন মিররের মতন রোল প্লে করছে। এখানে যা শেপ দেখছো, এখানে ঠিক তার এখানে তার ইমেজটাকেই দেখছো। তো এই লাইনটাকে বলা হয় এই প্যারাবোলার অ্যাক্সিস। এক্ষেত্রেও দেখো এরকম একটা লাইন আছে। কিভাবে লাইনটা ড্র করা যায় বলো? এই দেখো, তাহলে এখানে এই প্যারাবোলার অ্যাক্সিস হচ্ছে এইটা। প্রত্যেকটা প্যারাবোলার ক্ষেত্রে এরকম অ্যাক্সিস ড্র করে ফেলা যাবে। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই যে পয়েন্ট, এই পয়েন্টটার একটা নাম আছে, মানে অর্থাৎ অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা, প্যারাবোলাকে যে পয়েন্টে কাট করে এই পয়েন্টকে বলা হয় ভার্টেক্স অফ দ্য প্যারাবোলা। মানে এখানে এই পয়েন্টটাকে কি বলা হবে? ভার্টেক্স। ঠিক আছে? আর এখান থেকে কোনো একটা পয়েন্টের দূরে, এখান থেকে যে একটা পয়েন্টের দূরে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টকে এমনিতে বলা হয় ফোকাস। আর এই পয়েন্ট থেকে যদি এই অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ড্র করে দাও, তাহলে এইটুক লেন্থকে বলা হয় ল্যাটাস রেক্টাম অফ দ্য প্যারাবোলা। এবং যে কোনো প্যারাবোলার ক্ষেত্রেই এই লেন্থটা যদি হয় a ইউনিট, তাহলে এই লেন্থটা হবে 4a ইউনিট। বুঝতে পেরেছ? তো ল্যাটাস রেক্টামের লেন্থ হলো 4a ইউনিটস। এটা যে কোনো ক্ষেত্রেই হবে, এক্ষেত্রেও হবে। তাহলে যদি আমি এখানে একটা ড্র করে দিই এইরকম, তাহলে এই পয়েন্টটা যদি পুরোটা মিলছে না, কিন্তু মনে রাখবে মিলছে না কেন? এই লেন্থটা যদি এ হয়,
তাহলে এইটুক লেন্থ কত হবে? এইটুক লেন্থ হচ্ছে 2a ইউনিটস, আর এই দিকে লেন্থটাও হলো এইটুক লেন্থও হচ্ছে 2a ইউনিটস। বুঝতে পেরেছো? মানে মোট হলো 4a ইউনিটস ল্যাটাস রেক্টামের লেন্থ। এর অর্ধেকটাকে অনেক সময় বলা হয় সেমি ল্যাটাস রেক্টাম। বুঝতে পেরেছো? প্যারাবোলা নিয়ে আরো অনেক কথা আছে, আমি পুরো কথাটা বলছি না। আমাদের এই মেকানিক্সের ক্ষেত্রে যতটা প্রয়োজন ততটাই বলছি। পরবর্তীকালে তোমাদের 2D কোঅর্ডিনেট জিওমেট্রিতে প্যারাবোলা বিস্তারিতভাবে আলোচনা করব এবং সেটা তোমাদের সিলেবাসেও আছে। কিন্তু এই প্যারাবোলা ব্যাপারটা বুঝতে পেরেছো? তো প্যারাবোলাটা নিয়ে একটু বিশেষভাবে আলোচনা কেন করছি সেটা একটু পরে বলবো। এবার শুধু একটা পার্টিকুলার ক্ষেত্রে প্যারাবোলার ইকুয়েশন কেমন হয় সেটা বলে দিচ্ছি আমি। তাহলে এই রকম প্যারাবোলাটা নাও। এই ক্ষেত্রে দেখো যে এই হলো তোমার অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা, এই হলো তোমার অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা। তো তুমি যদি এক্স অ্যাক্সিসকে নাও, এই হলো এক্স অ্যাক্সিসকে নিলাম এই প্যারাবোলার অ্যাক্সিসের পারপেন্ডিকুলার, আর ওয়াই অ্যাক্সিস এখানে যে কোনো একটা জায়গায় নাও সাইপা, তাহলে এটা কি হয়ে যাবে? অ্যাক্সিসের প্যারালাল। আর এটা যদি তুমি নাও ওয়াই অ্যাক্সিস, আর এই হলো তোমার অরিজিন, আর এই যদি হয় ভার্টেক্সটা হলো ধরা যাক এইচ কে যদি হয় তার কোঅর্ডিনেটস, তাহলে এই যে প্যারাবোলার ইকুয়েশনটা হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার্ড ইকুয়াল টু -4a ইন্টু ওয়াই মাইনাস কে। যেখানে এটা কি? এটা হলো এর নিচে একটা পয়েন্ট, এই যে এইটুক হচ্ছে এ, এই লেন্থটা হলো এ, তাহলে এ হলো গ্রেটার দেন 0 এখানে। বুঝতে পেরেছো? তো এটা দেখিয়ে দেওয়া যাবে, সেটা আমরা 2D জিওমেট্রিতে দেখব, কিন্তু এটা আপাতত মনে রাখবে যে এই প্যারাবোলার ইকুয়েশন হবে এটা। মনে রাখবে প্যারাবোলা এখানে শেষ হয়ে গেছে তা না, কিন্তু এটা চলছে দিকে, এটা ওইদিকে চলছে। বুঝতে পেরেছো? এবার আমরা মোশন ইন 2Dতে প্রবেশ করি। ধরো একটা পার্টিকেলকে আর্থ সারফেস থেকে প্রজেক্ট করা হয়েছে। আর্থ সারফেস মানে এটা কি? আর্থ সারফেস মানে একদম যে গ্রাউন্ড হতে হবে, মাটি হতে হবে, তার কোনো মানে নেই। ওর থেকে কিছুটা হাইট উপরে হলেও চলবে, তাতে কিছু যায় আসে না। তবে এটা খেয়াল রাখতে হবে যে পার্টিকেলটা যাতে কোনো অবস্থাতেই আর্থ সারফেসের থেকে খুব বেশি দূরে, বেশি উপরে না ওঠে। কতটা উপরে? মানে রেডিয়াস, আর্থের যে রেডিয়াস আছে তার তুলনায় যাতে খুবই কম ডিস্টেন্সে ওঠে, মানে যাতে করে আর্থ যাতে ফ্ল্যাট মনে হয়। এই হচ্ছে প্রথম কথা। তো পার্টিকেলকে প্রথম কথা যে এটা নিয়ে কোনো ধরা যাক এই হলো আমাদের পয়েন্ট অফ প্রজেকশন, এই পয়েন্ট থেকে আমি একটা পার্টিকেলকে প্রজেক্ট করেছি উইথ আ ভেলোসিটি ইউ, এই আলফাটা ভুলে যাও এখন, উইথ আ ভেলোসিটি ইউ। আর ও পয়েন্ট থেকে ভার্টিক্যালটা তো অলওয়েজ ড্র করে ফেলা যাবে, ঠিক আছে? ও পয়েন্ট থেকে একটা ভার্টিক্যাল অলওয়েজ ড্র করে ফেলা যাবে। এই ভার্টিক্যাল আর ইউ, এই যে লাইন, এই দুটো লাইন একটা প্লেনে আছে, তাহলে ওই প্লেনটা এই যে হরাইজন্টাল যে সারফেসটা আছে, মানে হরাইজন্টাল যে প্লেনটা আছে তাকে একটা লাইনে কাট করছে। ওই লাইনটাকে আমরা এইটা এঁকেছি। এই ডিরেকশনটাকে নিলাম আমরা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন, আর এই ডিরেকশনটাকে নিলাম আমরা ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন। আর এই যে মানে যে ভেলোসিটি অফ প্রজেকশন, এই ভেলোসিটির ভ্যালুটা ধরলাম ইউ,
আর এটা এই এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সঙ্গে আলফা অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে পার্টিকেল একটা পাথ ট্রেস করবে, তো সেই পাথটাকে আমরা দেখতে চাই, আরও অনেক কিছুই দেখতে চাই আমরা। তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে অন্তত এই জায়গায় পাথটা এমনই হবে যাতে এই যে ভেলোসিটিটা এই কার্ভের এই পয়েন্টে ট্যানজেন্ট হয়ে যায়। কেন? আমি আগেই বলেছি যে একটা পার্টিকেল যখন একটা পাথ ট্রেস করে, মানে একটা কার্ভ ট্রেস করছে, তাহলে যে কোনো পয়েন্টে ভেলোসিটি অলওয়েজ ট্যানজেন্সিয়াল হয়, মানে ওই পয়েন্টে ওই কার্ভের ট্যানজেন্টের অ্যালংয়ে হয়। সুতরাং এখানে এই ও পয়েন্টের নেবারহুডে যে পাথটা, সেই পাথটা এমনই হবে যাতে ইউটা হয়ে যায় ওই পয়েন্টে ট্যানজেন্ট। ঠিক আছে, এবার দেখো যে ইউ এই ভেলোসিটির এই অ্যালংয়ে কম্পোনেন্ট কত? এই অ্যালংয়ে কম্পোনেন্ট হলো ইউ কস আলফা এই অ্যালংয়ে, আর এই অ্যালংয়ে কম্পোনেন্ট কত? ইউ সাইন আলফা। আর এখানে আমরা টাইম ধরে নিলাম, যখন প্রজেক্ট করা হচ্ছে ওখান থেকে আমি টাইম কাউন্ট করছি, মানে এখানে টাইমটাকে 0 ধরে নিলাম। আর টি টাইমে ধরা যাক পার্টিকেলটা এই পয়েন্টে আমি দেখতে পেয়েছি, যখন টাইমটা টি তখন পার্টিকেলকে আমরা এই পয়েন্টে দেখতে পেয়েছি। আর এই পার্টিকেলটার এই পজিশনটাকে নাম দিলাম পি, এবং তার কোঅর্ডিনেটস ধরলাম এক্স কমা ওয়াই। ঠিক আছে, তাহলে এবার খেয়াল করে দেখো যে পি পয়েন্টের অ্যাক্সেলারেশন কি আছে। যেহেতু একমাত্র অ্যাক্সেলারেশন হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মনে রাখবে আমরা এয়ার রেজিস্ট্যান্সকে কিন্তু নেগলেক্ট করছি। তাহলে অনলি অ্যাক্সেলারেশন পার্টিকেলের যেটা আছে সেটা হলো ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, এবং সেটা হলো জি। এর মানে কি এই অ্যালংয়ে পার্টিকেলের কোনো অ্যাক্সেলারেশনই নেই। বুঝতে পেরেছো? তাহলে এই পয়েন্টে যদি এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের অ্যালংয়ে ভেলোসিটি ধরে নিই আমরা vx, আর ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের অ্যালংয়ে ভেলোসিটি যদি ধরে নিই vy, তাহলে vx কত হবে বলতে পারবে? তাহলে vx কত হবে? যেহেতু এই অ্যালংয়ে কোনো অ্যাক্সেলারেশনই নেই, এক্স অ্যাক্সিসের অ্যালংয়ে কোনো অ্যাক্সেলারেশন নেই, এই কারণে এই পয়েন্টে যে পার্টিকেলের এই অ্যালংয়ে যে ভেলোসিটি ছিল ইউ কস আলফা, এর কোনো চেঞ্জ হবে না, কারণ অ্যাক্সেলারেশন নেই। তাহলে vx-টাও হবে ইউ কস আলফা। তাহলে এই টি টাইমে এই অ্যালংয়ে পার্টিকেলটা কতটা মুভ করেছে, মানে সোজা কথা এক্সটা কত হয়েছে? এক্সটা স্বাভাবিকভাবে vx ইন্টু টি হয়েছে, মানে এক্স ইকুয়াল টু হলো কত? ইউ কস আলফা ইন্টু টি, বা এভাবে লেখাটা আরো ভালো, ইউ কস আলফা ইন্টু টি, এই হলো এক্স। তাহলে যে কোনো টাইমে আমরা পার্টিকেলের এক্স কোঅর্ডিনেটটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, অবশ্য যে কোনো টাইম বলতে কিন্তু পার্টিকেলটা মানে একটা সময়, মানে যতক্ষণ এরকম একটা অবস্থায় থাকছে, মানে ধরা যাক পার্টিকেলটা আবার যদি এক্স অ্যাক্সিসে কোথাও এসে মিট করে গেল, তারপর তো ওখানে মোশনটা শেষ হয়ে গেছে, তারপর নিয়ে তার আগেকার কথা নিয়েই কথাটা হচ্ছে। তাহলে এটা এত দূর অবধি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার একটু ভিওয়াই এর ব্যাপারে চলে আসি। আমরা আগে যা পেয়েছি রেজাল্টসগুলো সেগুলো এখানে লিখে রেখেছি। vx পেয়েছি এত, x পেয়েছি এত।
এবার vx এর বেলাতে চলে আসি। তো দেখো vxটা কি এই অ্যালং এ ভেলোসিটি, তাহলে এই অ্যালং এ ব্যাপারগুলো কি ঘটেছিল, এই অ্যালং এ টি যখন 0 ছিল তখন এই পার্টিকেলের এই অ্যালং এ ভেলোসিটি ছিল ইউ সাইন আলফা, আর টি টাইম বাদে পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে vy উপরের দিকে, আর অ্যাক্সেলারেশন হলো জি নিচের দিকে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট, জিটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে আমরা এই যে আগের যে সম্পর্কটা আমরা জানতাম v ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এটাকে ব্যবহার করা যাবে। তাহলে এটাকে ব্যবহার করা যাক। v এর জায়গায় কত বসবে, vy, u এর জায়গায় কত বসবে না u সাইন আলফা, আর এর জায়গায় কত বসবে, এটা ছিল তো উপর দিকে, এখানে তো নিচের দিকে, তাহলে মাইনাস জি তারপরে টি। তাহলে ভিওয়াইটা হলো ইউ সাইন আলফা মাইনাস জিটি, মানে টি টাইমে পার্টিকেলের ভেলোসিটির যে ভার্টিক্যাল কম্পোনেন্ট, মানে ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের অ্যালঙ্গে যে কম্পোনেন্ট, সেটা হচ্ছে ইউ সাইন আলফা মাইনাস জিটি। বুঝতে পেরেছো? তো এটাকে আমরা এখানে লিখে দিই, কারণ মুছে যদি, তাহলে ভিওয়াই পেয়েছি আমরা ইউ সাইন আলফা মাইনাস জিটি। এবার ওয়াইটা দেখি কত পাই। ওয়াই এর ক্ষেত্রে আমরা এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার্ড যে ফর্মুলা, সেটা ব্যবহার করতে পারবো। আমরা আগে যে এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার্ড, এই যে ফর্মুলাটা আমরা জানি, এটা আমরা এখন এই অ্যালঙ্গে ব্যবহার করতে পারবো। তো এই অ্যালঙ্গে এক্সটা কত না, এখানে হলো ওয়াই, ইউ মানে কত ইউ সাইন আলফা, তাহলে ইউ সাইন আলফা ইন্টু টি প্লাস হাফ, এ মানে হচ্ছে মাইনাস জি, তাহলে মাইনাস হাফ জি টি স্কোয়ার্ড। বাহ, তাহলে ওয়াইটাও পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এটা এখানে লিখে রাখি। তাহলে ওয়াইটা কত পেয়েছি না ইউ সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার্ড। তাহলে খেয়াল করে দেখো যে অলরেডি আমরা কিন্তু এই যে পাথ, এই পাথের ইকুয়েশনটা প্যারামেট্রিক ফর্মে পেয়ে গেছি। সেটা কত না এক্স ইকুয়াল টু ইউ কস আলফা টি, ওয়াই ইকুয়াল টু এইটা, যেখানে টিটা কি এটা প্যারামিটার, যেটা অবশ্যই এখানে আবার টাইমকেও ইন্ডিকেট করছে। তাহলে প্যারামেট্রিক ইকুয়েশন অফ দ্য পাথ কি হলো, এই হলো প্যারামেট্রিক ইকুয়েশন অফ দ্য পাথ ডিসক্রাইবড বাই দ্য পার্টিকেল। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে টিটা তো আমরা জানি এখানে প্যারামিটার, কিন্তু টিটার টাইমও তো, টাইমটা কি জিরোর থেকে শুরু হয়েছিল, আর কি ইনফাইনাইট টাইম ধরে কি পুরো ব্যাপারটা কি ঘটছে। এমনিতে তুমি যদি সাধারণভাবেও দেখো যে যদি পার্টিকেলকে একটা প্রজেক্ট করে, ধর ঢিলটা ছুটছো, কোনো একটা ঢিল ছুটলে এইরকমভাবে উঠে গিয়ে যা দেখতে পাওয়া যায়, যে কিছুক্ষণ বাদে তো আবার হরাইজন্টাল সারফেসকে, মানে আর্থ সারফেস হোক বা কোনো একটা প্লেন ল্যান্ড হোক বা কোনো একটা প্লেন সারফেস হোক, সেখানে তো গিয়ে ধাক্কা মারবেই, নাকি মারবে না? তাহলে অতক্ষণ অবধিই তো পুরো মোশনটা আছে। তাহলে ভালো করে বললে দ্য প্যারামেট্রিক ইকুয়েশন অফ দ্য পার্ট ডিসক্রাইব দ্য পার্টিকেল, আর এইটা মানে আসলে এই যে পাথটা হলো, মানে এই যে এটা যার ইকুয়েশন, সেই ইকুয়েশন মানে যে কার্ভের ইকুয়েশন তার একটা পোর্শন, তাই না? তো এই কারণে এটা লেখা উচিত যে where t is a parameter, এ নিয়ে কোনো সন্দেহ নেই, parameter
মিটার, যেটা অবশ্য এখানে টাইমও, অ্যান্ড টিটা কি দেখতে পাচ্ছি গ্রেটার ইকুয়াল টু 0 আর লেস ইকুয়াল টু ক্যাপিটাল টি বলে একটা কিছু হবেই, যেখানে ক্যাপিটাল টি ইজ টু বি ডিটারমাইন্ড, কমা where capital T is to be determined. ক্যাপিটাল টিটাই হলো তাহলে ওই টাইম যতক্ষণ ধরে এই ফ্লাইটটা আছে, মানে কি দ্যাট মিনস ক্যাপিটাল টি হলো ইন্ডিকেটস টোটাল টাইম অফ ফ্লাইট। বুঝতে পেরেছো? এইবার চলে এসো, এই যে প্যারামেট্রিক ইকুয়েশন দেখছো, এই প্যারামেট্রিক ইকুয়েশনটা হচ্ছে একটা প্যারাবোলার প্যারামেট্রিক ইকুয়েশন। যে কি করে বুঝবে যে এই প্যারামেট্রিক ফর্মে যদি কোনো একটা ইকুয়েশন থাকে সেটা প্যারাবোলা হচ্ছে কিনা? যদি দেখো যে এক্স আর ওয়াই এর মধ্যে কোনো একটা হলো টি এর লিনিয়ার ফাংশন, যেমন এক্সটা দেখো এখানে টি এর লিনিয়ার ফাংশন, এবং আরেকটা ভেরিয়েবল যদি দেখো যে টি এর একটা কোয়াড্রেটিক ফাংশন, যেমন এখানে দেখতে পাচ্ছ টি স্কোয়ার আছে, মানে হলো কোয়াড্রেটিক ফাংশন হয়ে গেল, তাহলে একদম চোখ বন্ধ করে বলে দিতে পারো যে ওই ইকুয়েশনটা একটা প্যারাবোলার ইকুয়েশন। বুঝতে পেরেছো? দ্যাট মিনস এখান থেকে আমরা বলতে পারি যে পাথ ডিসক্রাইবড বাই দ্য পার্টিকেল ইজ আ পোর্শন অফ আ প্যারাবোলা। পুরো প্যারাবোলা বলাটা ঠিক হবে না কিন্তু, তবে অনেক সময় কি হয় যে একটু বলা হয়ে থাকে, কিন্তু যদি স্ট্রিক্টলি স্পিকিং বলা উচিত পোর্শন অফ আ প্যারাবোলা। ঠিক আছে? এটা পুরোটা ফিজিক্স জুড়েই দেখবে যে যখনই আমরা কোনো একটা পাথ বা সারফেস এরকম কিছু বলা হয় তো ওর একটা পোর্শনই হয়, কিন্তু অনেক সময় ওটা উল্লেখ করা হয় না, অনেক সময় আন্ডারস্টুড এইভাবেই ট্রিট করা হয়। বুঝতে পেরেছো? কিন্তু তোমাদের তো ব্যাপারটা ভালো করে বোঝা উচিত। আসলে এতটাই আন্ডারস্টুড হয়ে গেছে যে লেখাটাই বন্ধ হয়ে গেছে, সুতরাং ছাত্ররা কিন্তু একটু মুশকিলে পড়ে যায় পুরো ব্যাপারটা ধরতে। আশা করি এখন বুঝেছো। কিন্তু একটু আগেই আমি বলেছিলাম যে যদি একটা প্যারাবোলা এই রকম দেখতে হয়, আর এটা হলো প্যারাবোলার অ্যাক্সিস, আর তুমি যদি এক্স অ্যাক্সিসকে নিয়ে থাকো এর পারপেন্ডিকুলার, আর ওয়াই অ্যাক্সিসকে নিয়ে থাকো এর প্যারালাল, ঠিক আছে, এটা যদি এরকম নিয়ে থাকো তাহলে এর ইকুয়েশনটা হয় x minus h whole square equal to minus 4 into a into y minus k। এর ইকুয়েশনটা কি হয়ে থাকে? x minus h whole squared equal to minus 4a into y minus k, যেখানে এই h k টাই হয়ে যায় এই পয়েন্টটা, যেটাকে কি বলেছিলাম ভার্টেক্স, আর এটা কি এখানে গ্রেটার দেন 0, যেটা কি এখান থেকে এ তলায় আছে, এ ডিস্টেন্স তলায় আছে, আর যদি এটাকে জয়েন করে দাও তাহলে এর লেন্থটা হয়ে যাবে 4a ইউনিটস, এবং এই লেন্থকেই বলা হয় ল্যাটাস রেক্টামের লেন্থ। মানে প্যারাবোলার যে ল্যাটাস রেক্টাম বলে একটা কথা ইন্ট্রোডিউস করলাম, তার লেন্থটা হচ্ছে 4a ইউনিটস। এইসব ব্যাপার কিন্তু একদম খুব স্পষ্ট করে বলছি, তার জন্য তোমার প্যারাবোলা চ্যাপ্টারটা খোলার কোনো দরকার নেই। বুঝতে পেরেছো? এই যে এটাকে বলা হয় ল্যাটাস রেক্টাম, তার লেন্থটা হচ্ছে 4a ইউনিটস। এখন এরকম হলে কি হয়, পুরো ব্যাপারটা খুব ধরতে পারা যাচ্ছে যে কেমন দেখতে হয়ে যাচ্ছে। তো আমরা এখানেও চাই যে এই ইকুয়েশনটাকে এই রকম ফর্মে লিখতে। তাহলে আমাদের কাজ কি, টিটাকে তাড়াতে হবে। তো টি তাড়ালেই এক্স ওয়াই দিয়ে ইকুয়েশন হয়ে যাবে, তারপর সেটাকে আমরা এই ফর্মে লিখবো। ভালো করে খেয়াল করে দেখো, এক্স মাইনাস সামথিং হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাসটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে, মানে সাম কনস্ট্যান্ট ইন্টু ওয়াই মাইনাস সামথিং। এই ফর্মে আমরা লিখতে চাই। তো দেখো লেখা যায় কিনা। আমরা এই ইকুয়েশনটাকে 1 নম্বর নাম দিলাম, এই ইকুয়েশনটাকে 2 নম্বর নাম দিলাম, এই ইকুয়েশনটাকে 3 নম্বর নাম দিলাম, আর এই ইকুয়েশনটাকে 4 নম্বর নাম দিলাম।
আর এটা একটুখানি মনেও রাখবে, যদি তোমরা এমসিকিউতে তোমরা যদি ফার্স্ট করতে চাও, তাহলে টিটাকে এলিমিনেট করি। কটা খুবই সোজা, এখানে টি এর ভ্যালু হচ্ছে এক্স বা ইউ কস আলফা, এটা এখানে বসিয়ে দাও, তাহলে y ইকুয়াল টু ইউ সাইন আলফা, আর টি মানে কত, এক্স বাই, তাহলে এটা ইন্টু এক্স বাই ইউ কস আলফা, মাইনাস হাফ, তারপরে জি, তারপর টি স্কোয়ার্ড মানে হলো এক্স স্কোয়ার্ড বাই ইউ স্কোয়ার্ড কস স্কোয়ার্ড আলফা। ঠিক, তাহলে এর মানে হলো ইমপ্লাইজ y ইকুয়াল টু tan আলফা ইন্টু এক্স, বা এক্স tan আলফাই লিখি, এখান থেকে আমরা বলতে পারি যে y ইকুয়াল টু হলো এক্স tan আলফা মাইনাস জি বাই টু ইউ স্কোয়ার্ড কস স্কোয়ার্ড আলফা এক্স স্কোয়ার্ড, মানে এই যে জি বাই এত ইন্টু এক্স স্কোয়ার্ড হয়ে গেল। দেখো এক্স ওয়াই এলিমিনেটেড হয়ে গেছে, তাহলে এটাই হচ্ছে দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য পাথ, এবং যেটা প্যারাবল, এটা নিয়েও আর কোনো সন্দেহ নেই। মনে রাখবে ওয়াই মানে ওয়াই যদি এক্স এর একটা কোয়াড্রেটিক ফাংশন হয়, অথবা এক্স যদি ওয়াই এর একটা কোয়াড্রেটিক ফাংশন হয়, তাহলে চোখ বন্ধ করে বলে দিতে পারো যে পাথটা হলো বা কার্ভটা হলো একটা প্যারাবোলার ইকুয়েশন, বা কার্ভটা হলো একটা প্যারাবোলা ইকুয়েশন। কেন বলছি, বোঝা গেল? কিন্তু এটা আমরা তো মনে রাখবে, আমাদের ফর্মটা ঠিক এটাও নয়, ফর্মটা আমাদের যেটা চাই সেটা হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার্ড ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু ওয়াই মাইনাস কে, এই ফর্মে লিখতে চাই। সুতরাং আমরা এখনো উই আর নট স্টিল স্যাটিসফাইড, তবে এটাও মনে রাখবে। সুতরাং 1 2 3 4 করে এটাকে 5 নম্বর নাম দিয়ে রেখে দিতে পারো। এবার আমরা এগোই ওই ফর্মটা করার জন্য। তাহলে যেহেতু এক্স মাইনাস সামথিং হোল স্কোয়ার আছে, তাহলে এটাকে আমাদের কমন নিতে হবে। এগুলো তোমরা 9 10-এ অনেক পড়েছো। তাহলে এটা হলো মাইনাস জি বাই টু ইউ স্কোয়ার্ড কস স্কোয়ার্ড আলফা কমন নিলাম, তাহলে হলো এই হলো এক্স স্কোয়ার্ড মাইনাস, এখানে কি হয়ে যায় বলো, এক্স ট্যান আলফা হয়ে গিয়ে এটা ঠিক এর উল্টোটা গুণ হয়ে যাবে, তাই না? তাহলে টু ইউ স্কোয়ার্ড কস স্কোয়ার্ড আলফা বাই জি, যাতে করে এটা গুণ করে আবার এটা ফিরে আসে। ঠিক আছে, তাহলে একটু এগোই। তাহলে এটা মানে কি, ট্যান আলফা মানে সাইন আলফা বাই কস আলফা, তাহলে একটা কস আলফা কেটে গেল, তাহলে এটা হয়ে গেল মাইনাস জি বাই টু ইউ স্কোয়ার্ড কস স্কোয়ার্ড আলফা, এই হয়ে গেল এক্স স্কোয়ার্ড মাইনাস এক্স ইন্টু টু ইউ স্কোয়ার্ড সাইন আলফা কস আলফা বাই জি। তাহলে এটা তো 2ab রোল প্লে করবে, তাহলে প্লাস বি স্কোয়ার করে দিই। বি স্কোয়ার তাহলে কত হবে, এই 2টাকে আমরা এখানে লিখি, তাহলে 2a, এই হলো তোমার তাহলে b, তাহলে এর হোল স্কোয়ারটাকে
এখানে আমরা অ্যাড করে দেবো। এখানে যদি অ্যাড করি তাহলে এখানেও অ্যাড করতে হবে। তাহলে এই 5 নম্বরটাকে এখানে একটু লিখে রাখি। তাহলে দেখো এখানে হলো y, আর এখানে আমি যাই অ্যাড করব সেটা মাইনাস অফাতে অ্যাড করছি। তাহলে মানে হলো মাইনাস জি বাই 2u স্কোয়ার্ড কস স্কোয়ার্ড আলফা। আর এখানে আমাদের কত অ্যাড করতে হবে বলো? u টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার্ড আলফা কস স্কোয়ার্ড আলফা বাই জি স্কোয়ার্ড। এখানে অ্যাড করতে হবে। তাহলে অ্যাড করলে এটা কত হয়ে যাবে? মাইনাস জি বাই 2u স্কোয়ার্ড কস স্কোয়ার্ড আলফা, এটা হয়ে যাবে এক্স মাইনাস ইউ স্কোয়ার্ড সাইন আলফা কস আলফা বাই জি তার হোল স্কোয়ার্ড। এইটাকে আমরা এখানে লিখলাম আর এটাকে এখানে তুলে দিচ্ছি, কারণ ওটাই আমাদের ফর্ম। তাহলে মাইনাস 2u স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই জি, আর এখানে y মাইনাস এটা হয়ে গেল, কেটে গেল, কস স্কোয়ার আলফাটাও কেটে গেল, আর একটা জি, এই জি আর এই জি কেটে জি হয়ে গেল। তাহলে কত হয়ে গেল বলো? ইউ স্কোয়ার্ড সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। এই তো এটাই আমাদের ফর্মটা আমাদের দরকার ছিল, এই ফর্মটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটাকেও আমরা এখানে লিখে রেখেছি। তাহলে 6 নম্বরটা কি হলো? যে x মাইনাস ইউ স্কোয়ার সাইন আলফা কস আলফা বাই জি এর হোল স্কোয়ার্ড ইকুয়াল টু, এটাকে 4a করে লিখতে হয়, তাহলে মাইনাস 4, তাহলে এটা হয়ে যাবে ইউ স্কোয়ার্ড কস স্কোয়ার্ড আলফা বাই 2g হয়ে যাবে, তাই তো? 2 কেটে গিয়ে এটা হয়ে যাবে ইন্টু y মাইনাস ইউ স্কোয়ার্ড সাইন স্কোয়ার আলফা বাই 2g। এই হলো আমাদের ফর্ম, যেটা আমাদের দরকার ছিল। তাহলে এটা হচ্ছে 6 নম্বর। এবার দেখো ইন্টারেস্টিং যে ভার্টেক্সটা কি। তাহলে ইকুয়েশন 6 shows that the path of the particle is a portion of the parabola যার ভার্টেক্সটা কত? with vertex at hk, তো মানে হলো u স্কোয়ার সাইন আলফা কস আলফা বাই জি কমা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এই হলো ভার্টেক্স। আর ল্যাটাস রেক্টামটা কত? এই এত। and length of the latus rectum is 4u squared cos 4a, 4a মানে 4, এটা মানে এটা কি
4টাতে তো আবার কেটেই যাবে না, মানে কি 2u স্কোয়ার্ড cos স্কোয়ার আলফা বাই জি। বুঝতে পেরেছো? আরো মজার ব্যাপার দেখো যে এই প্যারাবোলা যেমনটা, যেহেতু আমরা অরিজিন দিয়েই পার্টিকেলটা প্রজেক্ট করেছিলাম, তাহলে নিশ্চয়ই এটা 0 0কে স্যাটিসফাই করে। তাই দেখো যে এটা 0 বসাও আর ওয়াই এটা 0 বসাও, দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এই প্যারাবোলা যে অরিজিন দিয়ে যাচ্ছে আর যেটা যাওয়ারটা খুব স্বাভাবিকও ছিল, সেটা হয়ে গেল। তাহলে এইবার আমরা দেখো এতক্ষণ অবধি আমরা পাথটা ড্র করিনি, তাহলে এখন আমরা পাথটাকে ড্র করার মতন সাহস পেয়ে গেছি। কিন্তু আরো অনেক কথা বলার আছে, সেটা আমি এখন বলছি। তাহলে আমরা দেখলাম যে এই হলো যে রেড কালারটা দেখতে পাচ্ছ, এটাই হলো পাথ অফ দ্য পার্টিকেল বা পাথ ডিসক্রাইবড বাই দ্য পার্টিকেল, এবং এটা একটা প্যারাবোলা। আর এই হলো তার ভার্টেক্স, আর এই হলো তার অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা। এখন অ্যাক্সিসের অ্যাবাউটে কিন্তু সিমেট্রিক্যাল, মানে তুমি ভাবতে পারো যে এখানে তুমি যে ছবিটা এখানে দেখতে পাচ্ছ রেড কালার, এটা হচ্ছে তার ঠিক ওর মিরর ইমেজ। ছবিতে পুরোটা স্পষ্ট হয়নি, কারণ প্যারাবোলা আঁকা খুব কঠিন, ওপেন হ্যান্ডে আঁকা খুব কঠিন। তাও ব্যাপারটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এই হলো আমাদের পাথ ডিসক্রাইবড বাই দ্য পার্টিকেল। এখানে দেখো এই যে অরিজিন, এখান থেকে পার্টিকেলকে প্রজেক্ট করা হয়েছিল, আর এখানে টাইমটা হলো 0, আর ইউ ভেলোসিটিতে প্রজেক্ট করা হয়েছে আলফা অ্যাঙ্গেলে। স্বাভাবিকভাবে এই ইউটা এই প্যারাবোলার এই পয়েন্টে ট্যানজেন্ট। ইনফ্যাক্ট যদি পার্টিকেলটা এখানে আছে, তো তখন তার ভেলোসিটিটা কোন দিকে হবে না, এই পয়েন্টে এই কার্ভের ট্যানজেন্টের অ্যালঙ্গে। আর অ্যারোটা কোন দিকে বসবে? এদিকে, কারণ পার্টিকেলটা এদিকে যাচ্ছে বলে। যখন পার্টিকেলটা এখানে আছে, তখন পার্টিকেলের ভেলোসিটি কোন দিকে না, এরপর যে ট্যানজেন্ট ড্র করো আর অ্যারোটা এদিকে দিয়ে দাও। এই পয়েন্টে ভেলোসিটি কোন দিকে না, এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করে দাও এদিকে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার তাহলে এই পয়েন্টটাই হচ্ছে তোমার ভার্টেক্স। এর একটা নাম দেওয়া যাক। এর নামটা কি দিই? ধরা যাক ক্যাপিটাল সি দিলাম। হ্যাঁ, ক্যাপিটাল সি হচ্ছে ভার্টেক্স। তাহলে ভার্টেক্সের কোঅর্ডিনেটসটা তো আমি লিখে ফেলেছি। আচ্ছা, এইবার ঠিক এর থেকে এই যে 4a, এই যে ল্যাটাস রেক্টাম থেকে শুধু এটাকে নাও, ওই অত এ ঠিক এর তলায় এই ফোকাসটা আছে। তো এই ফোকাসটাকে যদি আমরা এস নাম দিই, তাহলে সিএস এর লেন্থটা কত হয়ে যাবে? ওই যে ইকুয়েশন দেখো ভালো করে, তাহলে সিএস লেন্থটা হয়ে যাবে, সিএস এই লেন্থটা হবে কত বলো দেখি, ইউ স্কোয়ার cos স্কোয়ার আলফা বাই 2g। এসটা কিন্তু মনে রাখবে, এস হচ্ছে কোথায় লিখি, এস মানে হলো ফোকাস, ফোকাস অফ দ্য প্যারাবোলা। তাহলে এস এর কোঅর্ডিনেটসও চাইলে লিখে ফেলতে পারবে। খেয়াল করে দেখো, এস এর যে এক্স কোঅর্ডিনেট, ভার্টেক্সের যে এক্স কোঅর্ডিনেট সেটাই, কিন্তু এর যে অর্ডিনেট সেটা হবে সি এর অর্ডিনেট থেকে, মানে ভার্টেক্সের অর্ডিনেট থেকে এতটা মাইনাস করে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথাও বলে রাখি যে ঠিক এখান থেকে এ তলায় গেছিলাম, তো এখান থেকে যদি এ ডিস্টেন্স উপরে যাও, মানে অর্থাৎ ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই 2g এই এতটা লেন্থ উপরে যাও, আর ওই পয়েন্ট থেকে এই অ্যাক্সিসের পারপেন্ডিকুলার একটা লাইন ড্র করো, তাহলে ওই লাইনটাকে বলা হয় ডিরেক্ট্রিক্স অফ দ্য প্যারাবোলা।
এগুলো সব লিখে রাখাই উচিত, কারণ কোশ্চেনে যখন থাকবে ডিরেক্ট্রিক্স কাকে বলে তখন মুশকিলে পড়ে যাবে। তাহলে সেটা এখানে করে রাখি। কতটা বললাম বলো? তাহলে এখান থেকে তোমার ঠিক এখানে যতটা নামিয়েছ এখানে ঠিক ততটাই তুলে হলো এই রেলটা। তাহলে এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার লাইন ড্র করো। এই পারপেন্ডিকুলার লাইন, এই লাইনটা ড্র করলাম অ্যাক্সিসের পারপেন্ডিকুলার, আর এটাকে ধরা যাক টি যদি নাম দিই, তাহলে সিএস এর লেন্থ আর সিটি লেন্থ সেম। বুঝতে পেরেছো? তাহলে টি যেটা আছে, টি পয়েন্টের যে অ্যাবসিসা, এই টি পয়েন্টের যে অ্যাবসিসা সেটা তো ভার্টেক্সের অ্যাবসিসা যা সেটাই, আর টি পয়েন্টের অর্ডিনেটটা কি হবে, যে ভার্টেক্সের যে অর্ডিনেট ছিল তার সঙ্গে ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই 2g অ্যাড হয়ে যাবে। বুঝতে পেরেছো? ইকুয়েশনটা কত হয়ে যাবে? y ইকুয়াল টু টি এর যে অর্ডিনেট সেটাই। ও এ লেন্থটাকে আমরা কি করে বার করতে পারি, ও বি লেন্থকে কীভাবে বার করতে পারি? সিবি লেন্থটা তো অলরেডি বেরিয়েই গেছে, সিবি লেন্থটাই হচ্ছে ভার্টেক্সের অর্ডিনেট। এবার দেখো যে এর উপরে তো আর পার্টিকেল উপরে উঠতেই পারবে না, তাহলে সিবিটাই হচ্ছে দ্য গ্রেটেস্ট হাইট অ্যাটেইনড বাই দ্য পার্টিকেল, এবং এটাই হচ্ছে ভার্টেক্সের যে অর্ডিনেট সেটাই। তাহলে গ্রেটেস্ট হাইট অ্যাটেইনড বাই দ্য পার্টিকেল ইকুয়াল টু কত? বিসি, মানে কি অর্ডিনেট অফ দ্য পয়েন্ট সি, সেটা কত না ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এটা মনে রাখবে। আচ্ছা, এই যে ও এ এই লেন্থকে বলা হয় রেঞ্জ বা হরাইজন্টাল রেঞ্জও বলা হয়, বা শুধু রেঞ্জও বলা হয়। তাহলে সেটাও বেরিয়ে যাবে। সেটা কত না সি এর যে অ্যাবসিসা ও বি তার ডাবল। তাহলে রেঞ্জ ইকুয়াল টু ও এ ইকুয়াল টু 2 ইন্টু ও বি ইকুয়াল টু 2, আর ওটা কত ছিল বলো দেখি? ইউ স্কোয়ার সাইন আলফা কস আলফা বাই জি, তাই ছিল না? সি এর অর্ডিনেট কত ছিল? ইউ স্কোয়ার সাইন আলফা কস আলফা বাই জি জি ছিল। তাহলে এটা ইকুয়াল টু কত হয়ে গেল? আচ্ছা, এটা মনে রাখবে 2 সাইন আলফা কস আলফা মানে সাইন 2 আলফা হয়। তাহলে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, এই হলো রেঞ্জ। তো রেঞ্জটাকে ক্যাপিটাল আর নাম দেওয়া যাক। এবার দেখো এই যে রেঞ্জ আর, এটা বেরোলো ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। দেখো আরটাকে যদি আরো বড় করতে চাও তাহলে ইউ বাড়িয়ে দিলে আর বেড়ে যায়, আবার ইউটাকে সেম রেখে দিলাম, আলফাটাকে চেঞ্জ করলেও কিন্তু আরটা বেড়ে যায় বা কমে যায়। তাহলে ফর আ গিভেন ইউ সাইন মানে আলফা কত হলে সাইন 2 আলফা ম্যাক্সিমাম হয়? সাইন 2 আলফার সব থেকে বড় ভ্যালুই হচ্ছে 1, এবং সেটা কখন হয় না সাইন পাই বাই 2 হয় 1। তাহলে এর মানে কি যে r is maximum when sin 2 alpha equal to 1, that is when 2 alpha equal to pi by 2, that is when alpha equal to pi by 4। মানে pi by 4 অ্যাঙ্গেলে যদি তুমি এই পার্টিকেলকে প্রজেক্ট করো উইথ দ্য হরাইজন্টাল, তাহলে রেঞ্জটা হয়ে যাবে ম্যাক্সিমাম ফর আ গিভেন ইউ। মানে একই ভেলোসিটি, তোমার কাছে ভেলোসিটির ম্যাগনিটিউড তোমার কাছে আগের থেকেই আছে, ওটাকে তুমি আর বাড়াতেও পারবে না কমাতেও পারবে না, তো ইউ আছে। তাহলে তুমি কত অ্যাঙ্গেলে প্রজেক্ট করবে
না হরাইজন্টালের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ওকে প্রজেক্ট করো, তাহলে সব থেকে বেশি দূরে গিয়ে পার্টিকেলটা পৌঁছবে। বুঝতে পেরেছ? তাহলে রেঞ্জ ইজ ম্যাক্সিমাম for a given u when sin 2 alpha is maximum. That is when sin 2 alpha equal to 1. That is when 2 alpha equal to pi by 2. That is when alpha equal to pi by 4. এবং সেক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য রেঞ্জ কত হলো? ওটা কত ছিল? ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। and for a given u maximum range equal to u square sin 2 alpha by g ছিল, আর sin 2 আলফাটা তো হয়ে গেল 1, মানে u square by g। এবার আমরা জানতে চাই যে পার্টিকেলের ও থেকে সি পয়েন্ট অবধি পৌঁছতে কত সময় লাগে। সি এর পর তো আর পার্টিকেলটা উপরে উঠছে না, তাহলে পার্টিকেলের ও থেকে সি অবধি যেতে যত সময় লাগে এটাকে টাইম অফ অ্যাসেন্টও বলা হয়। দ্য টাইম টু মুভ ফ্রম ও টু সি equal to time of ascent। ঠিক আছে, এটা আমরা কি করে বার করব? তো ধরলাম t1 সে, তাহলে এই t1 টাইমে পার্টিকেলটা হরাইজন্টালি ও থেকে বি অবধি গেছে, আর আমরা জানি x ইকুয়াল টু ইউ কস আলফা ইন্টু টি। ঠিক, আমরা তো জানি যে x ইকুয়াল টু হয় কত? ইউ কস আলফা ইন্টু টি। এটাই হচ্ছে আমাদের 3rd নম্বর রিলেশন ছিল, 3 নম্বর ইকুয়েশন। তাহলে x এর জায়গায় কত বসবে? ওবি, কিন্তু ওবিটা তো হচ্ছে সি এর যে অ্যাবসিসা সেটাই। এবার বি পয়েন্টে মানে ওবি মানে কত? সি পয়েন্টের অ্যাবসিসা, সেটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন আলফা কস আলফা বাই জি। তাহলে এটাই হয়ে গেল তোমার ইউ কস আলফা ইন্টু টি1। তাহলে এখানে টি1 কত হয়ে গেল? টি1 হয়ে গেল ইউ কস আলফা কেটে গেল, তাহলে ইউ সাইন আলফা বাই জি। তাহলে পার্টিকেলের কে ও থেকে সি অবধি যেতে সময় লাগবে ইউ সাইন আলফা বাই জি। তাহলে এটাই হচ্ছে টাইম অফ অ্যাসেন্ট বা টাইম টু মুভ ফ্রম দ্য পয়েন্ট ও টু দ্য পয়েন্ট সি। এটাও মনে রাখবে, টি1টা হয় ইউ সাইন আলফা বাই জি। তো এখানে একটু লিখে রাখছি যে টি1টা বেরোলো ইউ সাইন আলফা বাই জি। এবার আমরা দেখতে চাই পার্টিকেলের ও থেকে এ অবধি যেতে কত সময় লাগছে, অর্থাৎ এই টাইমটাকে আরেকটা কি বলা যায়? টাইম অফ ফ্লাইট বা টোটাল টাইম অফ ফ্লাইট বা টোটাল টাইম অফ ফ্লাইট। তো সেটাকে যদি টি2 ধরি, তাহলে টি2 কি করে বার করব? তাহলে টাইম টু মুভ ফ্রম ও টু এ ইকুয়াল টু, এটাকেই বলা যায় টাইম অফ ফ্লাইট। এটাকে যদি টি2 নাম দিই, তাহলে টি2 কি করে বেরোবে? দেখো, আমরা তো জানি x ইকুয়াল টু ইউ কস আলফা ইন্টু টি হয়,
কিন্তু এ পয়েন্টে যে অ্যাবসিসা এক্স সেটা কত? সেটা তো হচ্ছে ইউ স্কোয়ার সাইন আলফা কস আলফা তার ডাবল 2 ইউ স্কোয়ার বাই এটা বাই জি, এটাই হচ্ছে ইউ কস আলফা ইন্টু টি2। তাহলে খেয়াল করে দেখো যে টি2 কত বেরোলো, 2u সাইন আলফা বাই জি, মানে হলো টি1 এর ডাবল। ইন্টারেস্টিং ব্যাপার। এর মানে হচ্ছে যে পার্টিকেল ও থেকে সিতে যেতে যত সময় নিয়েছে, সি থেকে এ অবধি আসতেও পার্টিকেলের একই সময় লাগবে। পার্টিকেলের ও থেকে সিতে যেতে যে সময় লেগেছে সেটা কত লেগেছে না ইউ সাইন আলফা বাই জি, এবং ঠিক এক্স্যাক্টলি ইউ সাইন আলফা বাই জি টাইমটা লেগেছে পার্টিকেলের সি থেকে এ অবধি আসতে। বুঝতে পেরেছ? এবার আমরা দেখতে চাই যে পার্টিকেলটা যখন এ পয়েন্টে পৌঁছলো, মনে রাখবে এটা যদি গ্রাউন্ড হয় তা গ্রাউন্ডে ধাক্কা লাগার ঠিক আগে এ পয়েন্টে পার্টিকেলের ভেলোসিটি কত হবে। তার জন্য আগে এই জায়গাটাকে একটু জুম করে আমরা এখানে এঁকে নিচ্ছি। এই হলো এই জায়গাটা। তাহলে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই যে প্রত্যেকটা পয়েন্টে দেখছিলাম যে ভেলোসিটির হরাইজন্টাল কম্পোনেন্ট কত ছিল, ইউ কস আলফা। তাহলে এই পয়েন্টে এই অ্যালঙ্গে ভেলোসিটি কত না ইউ কস আলফা, কিন্তু এই অ্যালঙ্গে ভেলোসিটি কত হবে আমরা জানি, বা বরঞ্চ বলা যায় এই অ্যালঙ্গে কত হবে। ঠিক আছে, ওকে, কিন্তু আমরা জানি যে ভি ওয়াই এটা বেরিয়েছিল ইউ সাইন আলফা মাইনাস জিটি। টোটাল টাইম অফ ফ্লাইট কত 2u সাইন আলফা বাই জি। তাহলে ঠিক এই পয়েন্টে মানে ভি ওয়াই অ্যাট দ্য পয়েন্ট এ এটা কত বেরোবে ইউ সাইন আলফা মাইনাস জি টি2, যেখানে টি2 হচ্ছে টোটাল টাইম অফ ফ্লাইট। তাহলে এটা হলো ইউ সাইন আলফা মাইনাস জি টি2 হচ্ছে 2u সাইন আলফা। এর মানে হচ্ছে মাইনাস ইউ সাইন আলফা। এর মানেটা কি যে ভিওয়াইটা তো এদিকে ছিল, ভিওয়াইটা তো অলওয়েজ এদিকে 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 এদিকে, তাই না? তাহলে এই অ্যালঙ্গে ভেলোসিটি কত, এই অ্যালঙ্গে ইউ সাইন আলফা, মানে ঠিক এক্স্যাক্টলি এখানে যা ছিল এখানে তার ঠিক একই কথাই হয়েছে। তাহলে এর মানে কি যে এক্ষেত্রেও যদি আমি এখানে ট্যানজেন্ট ড্র করতাম এটাতে এই পয়েন্টে, তাহলে এই যে এটা যদি ট্যানজেন্টটা হতো ধরা যাক এই যে এটা, তাহলে এই ট্যানজেন্টটা এর সঙ্গে আলফা অ্যাঙ্গেল করত এই দিকে, মানে এর সঙ্গে এখানে পাই মাইনাস আলফা অ্যাঙ্গেল করত। তাহলে ম্যাগনিটিউডে এই পয়েন্টে যখন পৌঁছলো, ম্যাগনিটিউড ভুলে যাও, এই পয়েন্টে যখন পৌঁছলো তখন এক্স্যাক্টলি পার্টিকেলের ভেলোসিটি ইউই ছিল। তো যখন পার্টিকেলটা এ পয়েন্টে পৌঁছলো তখনও পার্টিকেলের ভেলোসিটি ইউই ছিল, কিন্তু এখন এই দিকে, আর এইটা এর সঙ্গে আলফা অ্যাঙ্গেল তৈরি করছে। এটাও খুব ইন্টারেস্টিং, আলাদা আলাদা কিছু হয়ে যায় না। তাহলে আমরা মনে হয় যে এই পর্যায়ে যা আলোচনা করার করে ফেলেছি। শুধু এখানে একটা কথা বলে রাখি যে এই রকম ক্ষেত্রে এই পার্টিকেলকে বলা হয় প্রজেক্টাইল। কি বলা হয়? প্রজেক্টাইল। মানে আন্ডার যে কন্ডিশনে পার্টিকেলটার মোশনটা দেখছি
এই ক্ষেত্রে পার্টিকেলকে বলা হয় প্রজেক্টাইল এবং এর মোশনটাকে বলা হয় প্রজেক্টাইল মোশন। সুতরাং এতক্ষণ যা আলোচনা করে গেলাম সেখানে পার্টিকেল এই যে শব্দ এর বদলে প্রজেক্টাইল কথাটা ব্যবহার করতে পারো। সুতরাং path described by a projectile is a parabola। এবার আমরা এই যে এতগুলো যে T1 বার করলাম, সি এর যে greatest height attained বার করলাম, টাইম অফ অ্যাসেন্ট বার করলাম, টাইম অফ ডিসেন্ট বার করলাম, এটা আমরা এখানে পুরো পার্টিকেল এই যে পাথের যে ইকুয়েশন সেটাকে ব্যবহার করেছি, কিন্তু এতটা প্রয়োজন পড়ে না। তো আমরা নেক্সট যে এপিসোড 1, এপিসোড 4, পার্ট 2-তে আমরা একই জিনিস নিয়ে প্রথম দিকে আলোচনা করব। আমরা দেখব যে সেখানে পার্টিকেলের পাথটার বার করার অনেক আগেই আমরা এই টাইম অফ অ্যাসেন্ট, টাইম অফ ফ্লাইট, গ্রেটেস্ট হাইট অ্যাটেন্ড, রেঞ্জের ভ্যালু কখন ম্যাক্সিমাম, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো, এমনকি এই পয়েন্টে ভেলোসিটি, এই পুরো কর্মকাণ্ড আমরা পার্টিকেলের পাথ ডিসক্রাইব করার আগেই আমরা মানে পার্টিকেলের পাথের ইকুয়েশন বার করার আগেই আমরা করে ফেলতে পারবো। তাও এই যে এভাবে যে করলাম এটাকে খেয়ালে রাখবে। আর যাই হোক না কেন আনসার যেগুলো আমরা পেয়েছি খুব গুরুত্বপূর্ণ যে আনসারসগুলো পেলাম, যেমন T1, T2, গ্রেটেস্ট হাইট অ্যাটেন্ড, ঠিক আছে, রেঞ্জের ম্যাক্সিমাম ভ্যালু, এগুলোকে মনে রাখবে। আমার এই ভিডিও লেকচার্স বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে প্রথমে তো বলবো যে ভিডিও লেকচার্সকে আবার ভালো করে মন দিয়ে দেখবে ঠিক বুঝতে পেরে যাবে। তা সত্ত্বেও তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এখন যে নাম্বারটা স্ক্রিনে ভেসে উঠছে সেই নাম্বারে তোমরা তোমাদের প্রশ্ন হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এখন যে স্ক্রিনে মেল আইডিটা ভেসে উঠছে সেখানে তোমরা তোমাদের প্রশ্নগুলো মেলও করতে পারো। আর একটা সুযোগ তো আছে, ইউটিউবে কমেন্ট বক্সেও তোমাদের প্রশ্নগুলো রাখতে পারো। যদি তোমাদের আমার ভিডিও লেকচারসগুলো ভালো লেগে থাকে, কোনো উপকারে এসে থাকে, আর তোমরা যদি চাও আমি আরও বেশি করে ভিডিও লেকচারস তৈরি করি, তাহলে আমার চ্যানেল অর্থাৎ এসবি ম্যাথ স্ট্যাট ফিজিক্স ক্লাস এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আরও বহু বন্ধু বান্ধবদের মধ্যে আমার এই ভিডিও লেকচারসগুলোকে শেয়ার করো। তো আবার দেখা হবে মেকানিক্স 1 মোশন ইন আ প্লেন এপিসোড 4 পার্ট 2-তে।